নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। সারা দেশ জুড়ে ধর্ষণের ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। আরজিকর ঘটনার দুদিন পর মহারাষ্ট্রের ঠানেতে 4 বছরের একটি বাচ্চাকে রেপ করার জন্য ধরা পড়েছে 19 বছরের এক যুবক। গত 30 আগস্ট মহারাষ্ট্রের পালঘরে আবার একটি 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো। এই মহারাষ্ট্রের রত্নগিরিতে এক নার্সিং ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা হলো। দুদিন আগে রাজস্থানে একটি 13 বছরের দলিত পরিবারের মেয়েকে গণধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছে 4 জন। উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্টারস্টেট বাস টার্মিনালের মধ্যে একটি নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছে 5 জন। উত্তরপ্রদেশের দেউরিয়াতে 3 দিন আগে ধর্ষিতা হয়েছে 7 বছরের একটি মেয়ে। একই দিনে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ধর্ষণ করা হয়েছে 14 বছরের একটি মেয়েকে। আর উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা সে তো বহু চর্চিত ও বহু নিন্দিত। এই সবগুলি রাজ্যই কিন্তু বিজেপি শাসিত। যেসব রাজ্যে বিজেপির শাসন নেই সেখানেও যে ছবি আলাদা তা নয়, কিছু কম অথবা কিছু বেশি, এই যা ফারাক। 3 দিন আগে বাম শাসিত কেরালায় 70 বছরের এক মহিলার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে অসুস্থ করে দিয়ে ধর্ষণ করেছে 23 বছরের এক যুবক। তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দেশের সবখানে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এক ছবি। সাধারণ মানুষের কথা ছাড়ুন, এই মুহূর্তে দেশের 151 জন এমপি এমএলএ এর বিরুদ্ধে আদালতে ধর্ষণ অথবা মহিলাদের বিরুদ্ধে অপরাধের কেস ঝুলছে। তার মধ্যে 16টি হচ্ছে ধর্ষণের মামলা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি তার দেয়া তথ্য থেকে জানা যাচ্ছে ভারতে প্রতিদিন 87 ধর্ষণের মামলা রুজু হয়। আর মামলা না হওয়া ঘটনা ধরলে এই সংখ্যা আরো অনেক উপরে যে উঠবে সেটা বলা বাহুল্য। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শুধু ধর্ষণ নয়, যে কোনো অপরাধ নিয়ে থানায় গেলে পুলিশ কিভাবে ফিরিয়ে দেয় সেটা সবাই জানে। এই রাজ্য থেকে অপরাধের তথ্য পর্যন্ত পাঠানো হয় না বলে বহুবার অভিযোগ করেছে স্বয়ং এনসিআরবি। সেটা আলাদা প্রসঙ্গ, আমরা ফিরি আমাদের আজকের প্রসঙ্গে। কথা হচ্ছে, খুন ধর্ষণের ঘটনা যখন সারা দেশ জুড়ে, তখন আরজিকরের ঘটনা নিয়ে কেন শুধু এই রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি বলে চিৎকার করা হচ্ছে? টিভি চ্যানেলের বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধি হয়ে যারা অংশ নেন তারা এই উত্তর বা এই ধরনের পাল্টা প্রশ্নের আড়ালে নিজেদের বাঁচাবার চেষ্টা করেন। অনেক তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও সমর্থক এটাই বলেন। তাদের প্রশ্ন, কেন এই রাজ্যকে তাহলে আলাদা করে আক্রমণ করা হচ্ছে? এই রাজ্যের ঘটনা কিসে আলাদা? এই রাজ্য যে আলাদা সেটা ঘটনার সংখ্যা বা ঘটনার বিভৎসতার উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে এই রাজ্যের সরকার এসব ঘটনা নিয়ে কতটা সিরিয়াস বা এই ধরনের ঘটনার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বা নজরিয়া সেটা কেমন সেটা বিচার করে, সেটা দেখেই এই রাজ্যকে আলাদা করে চিহ্নিত করা হয়। একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। বেশ কয়েক বছর আগে মুলায়ম সিং তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কিন্তু বেশ কিছু যুবকের অত্যাচারে এলাকার মেয়েরা অতিষ্ঠ, অথচ সরকার কিছু করছে না। একদিন সেই যুবকরা মেয়েদের গায়ে হাত দিলে সবাই যখন ফুঁসে উঠল, তখন মুলায়ম সিং কি বলেছিলেন মনে আছে? মুলায়ম সিং এর মুখ থেকে সেই বিখ্যাত অথবা কুখ্যাত উক্তিটি বেরিয়ে আসে, লড়কে তো লড়কে হতে হ্যায়। অথচ
এই জায়গায় উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি করেন? তার নীতি হলো শক্ত হাতে ডান্ডা চালাও। যারা এসব করবে কোনো রেয়াত নাই, তাদের হয় মারো, নইলে তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দাও বুলডোজার দিয়ে। এটাই হচ্ছে মানসিকতা বা দৃষ্টিভঙ্গি বা যেটাকে নজরিয়া বলে, তার তফাৎ। এখানেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তফাৎ। আরজি করের মামলার সঙ্গে এখানেই তফাৎ অন্য রাজ্যে ঘটে যাওয়া এরকম ঘটনার। একটু আগে উদাহরণ প্রসঙ্গে হাতরাস ঘটনার উল্লেখ করেছিলাম। সেখানে যোগী আদিত্যনাথের সরকার দোষীদের ওপর বিন্দুমাত্র শিথিল মনোভাব দেখাননি। তিনি তাদের ধরেছেন, শাস্তি দিয়েছেন এবং তাদের অবৈধভাবে তৈরি করা যেসব ডেরা ছিল ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আইনকে তার নিজের পথে তিনি চলতে দিয়েছেন উত্তরপ্রদেশে যোগীজি। ফলে অপরাধীরা দ্রুত ধরা পড়ছে, আদালতের কাঠগড়ায় তারা উঠছে। শুধু হাতরস কেন, ইউপিতে যত অপরাধ ঘটছে এমন একটা কেস পাওয়া যাবে না যেখানে সরকার অপরাধীকে বিন্দু মাত্র প্রশ্রয় দিয়েছে। একই কথা বলা যায় দেশের অন্য রাজ্য সম্পর্কেও কম বেশি। তা সে বিজেপি শাসিত হোক কি কংগ্রেস শাসিত হোক কি সিপিএম শাসিত হোক, যোগী বেশি করা আর সবাই কিছু করা, একটু কম করা, সেটাও হতে পারে। উল্টো ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গে। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, যে জায়গার নাম করুন না কেন, সবখানে আইনের শাসনের মুখ চেয়ে নয়, তার নিজের শাসনের সুবিধা থেকে খোলাখুলি সমর্থন দিয়ে গেছেন মুখ্যমন্ত্রীদের, এই অপরাধীদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আরজি করের ঘটনাতেও তিনি তাই করেছেন। এই মামলাতে যেভাবে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মদত দিয়েছেন, তাকে বাঁচিয়ে গিয়েছেন, যেভাবে ধামাচাপা দিতে চেয়েছেন একের পর এক বেআইনি কাজ, যে কাজগুলো অপরাধকে চেপে দেওয়ার জন্য যে কাজগুলো করা হয়েছে তিনি মদত দিয়ে গেছেন, সেই অপরাধকে যারা চেপেছে, চাপার চেষ্টা করেছে তাদেরকে। যেভাবে পুলিশকে প্রশ্রয় দিয়েছেন, তাতে উচ্চতম আদালতের বিচারপতি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বিচারপতি হিসেবে তার 30 বছরের অভিজ্ঞতায় এমন পুলিশ দেখেননি। এখানেই অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের তফাৎ। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তফাৎ। যারা মুখ্যমন্ত্রীর হয়ে যারা সাফাই গাইতে চান তারা এই কথাটি ভালো করে শুনে রাখবেন। সারা দেশের নির্বাচনকে দেখুন আর এই রাজ্যের নির্বাচন দেখুন। এই রাজ্যের নির্বাচনে জনমত প্রতিফলিত হয় না, হয় প্রশাসনিক স্বার্থ, এখানকার সরকার, এই রাজ্যের সরকার, তার স্বার্থের প্রতিফলন। এক একটা নির্বাচন আসে আর মানুষ ভয়ে কুঁকড়ে যায়, কাঁপতে থাকে। সারা দেশে ভোট আসে উৎসবের মেজাজ নিয়ে, কিন্তু এই রাজ্যে ভোট আসে বিপদের আশঙ্কা নিয়ে। ভোট চলে গেলেও নিস্তার নেই, তখন হয় রিভেঞ্জ অ্যাটাক, রিভেঞ্জ কিলিং। সংবিধানে বেঁচে থাকার যে অধিকার দেয়া আছে দেশের নাগরিকদের, এই রাজ্যের নাগরিকের সেই অধিকার নেই। যে সে যেন ভারতের, এই রাজ্য পশ্চিমবঙ্গ যেন ভারতের মধ্যে আর একটা দেশ, আর এক স্বতন্ত্র দেশ। আর এই স্বতন্ত্র দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেন নিজেকে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন। তিনি যেন দেশের আইনের বিরুদ্ধে, তিনি যা বলবেন, যেটা বলবেন সেটাই যেন আইন। তিনি দেশের সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি আদালতের নির্দেশে তদন্ত করতে গেলে তিনি পাবলিককে প্রকাশ্যে তাদেরকে মারার
আঘাত করার উস্কানি দেন। রোহিঙ্গাদের, বাংলাদেশিদের রোহিঙ্গাদের এই রাজ্যে আসার আমন্ত্রণ দেন এমন ভাবে যেন তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি যেন এই দেশের প্রধান, স্বতন্ত্র দেশের। কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে প্রচুর অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। বলেছেন যে এরা সব বিজেপির হাইকোর্ট। রাজ্যের 70টি ওবিসি সম্প্রদায়ের মধ্যে 67টি হলো মুসলিমদের, তাদের নিবন্ধন করা হয়েছে বেআইনি ভাবে। এজন্য হাইকোর্ট সে নিয়ম বাতিল করেছে, সে নিয়োগ বাতিল করেছে। তিনি সরাসরি বলে দেন হাইকোর্টের নির্দেশ মানি না। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে একজন মাফিয়ার মতো, একজন অ্যানার্কিস্টের মতো শাসন চালাচ্ছে। কেন্দ্রীয় সরকারকে হুমকি দেন যখন তখন। এই দুদিন আগে তিনি বলেছেন বাংলার গায়ে হাত দিলে আসাম, বিহার, ঝাড়খণ্ড, ইউপি সমেত সারা দেশে আগুন জ্বালিয়ে দেবেন। অথচ কেন্দ্রীয় সরকার চুপ। অমিত শাহের ছেলে জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট হলে ওনার গায়ে ছ্যাঁকা লাগে। বলেন অমিত শাহ হচ্ছে পরিবারবাদী। পরিবারবাদ কাকে বলে সেটা নিজের বাড়ির দিকে দেখুন। পরিবারবাদ ওই কোন নেতার ছেলে হলেই হয় না, যদি সেই নেতার পার্সোনাল সম্পত্তি হয় সেই দল, রাজনৈতিক দল, তখন এবং নিজের কাউকে সেই দলের বসালে তখন সেইটা হয় পরিবারবাদ। বিজেপি একটি গণতান্ত্রিক দল। এই দল ওই অমিত শাহেরও নয়, নরেন্দ্র মোদীরও নয়। সুতরাং পরিবারবাদের প্রশ্ন ওঠে না। এরকম একজন মুখ্যমন্ত্রী, তিনি যে পার্লামেন্টে পাস হওয়া আইন, সেই সব আইন পর্যন্ত রাজ্যে লাগু করতে দেবেন না বলে হুমকি দেন। এরকম মুখ্যমন্ত্রী দ্বিতীয়টি ভারতে আছে? কেউ নেই। দুদিন আগে দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি সমালোচনা করেছেন এই রাজ্যের শাসকের। এরপরেও যে কেন রাষ্ট্রপতির শাসন লাগানো হচ্ছে না সেটা মাথায় ঢোকে না। আমার তো ঢোকে না, সাধারণ মানুষেরও ঢোকে না। অনেকে বলেন এসআর বোম্বাই কমিটির রায়ের পর নাকি কোন রাজ্যের প্রেসিডেন্টস রুল লাগানো যায় না। বাজে কথা। বোম্বাই কমিটির রেকমেন্ডেশন আসার আগে 81 বার জারি হয়েছে জরুরি অবস্থা, এই প্রেসিডেন্টস রুল। আবার বোম্বাই কমিটি যখন শুনানি চালাচ্ছিল সেই সময় 16 বার চলেছে প্রেসিডেন্টস রুল। বোম্বাই কমিটির রেকমেন্ডেশন দেওয়ার পরেও 27 বার জারি হয়েছে প্রেসিডেন্টস রুল। বোম্বাই কমিটি বা সুপ্রিম কোর্ট কেউই প্রেসিডেন্টস রুল লাগাবার ব্যাপারে কোনো ব্ল্যাঙ্কেট ব্যান দেননি। কদিন আগে এই আরজিকর মামলায় হাইকোর্ট বলেছে প্রশাসন বলে এ রাজ্যে কিছু নেই। তারপরেও কেন্দ্র কেন জারি করছে না রাষ্ট্রপতি শাসন 356 ধারা মোতাবেক, কিংবা নিদেন পক্ষে 355 ধারা পর্যন্ত তো জারি করতে পারে, যেখানে তুমি রাজ্য চালাও কিন্তু আইন শৃঙ্খলা, পুলিশ, এ সমস্তগুলো আমার কাছে থাকবে, আমার হাতে থাকবে। 356 ধারার জন্য নয় বোম্বাই কমিটি ভয় পাচ্ছ, 355 ধারার জন্য তো বোম্বাই কমিটির ভয় পাওয়ার কথা নয়। তাহলে অনেকে বলেন কেন্দ্র ভয় পাচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হলে বিজেপি যদি ক্ষমতায় না আসতে পারে, কিংবা এসেও যদি চালাতে না পারে। বিজেপির নাকি ততটা এখনো জোর হয়নি। কিংবা মমতা ব্যানার্জি যদি আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন, তাহলে 6 মাস সময় নাকি বড় কম। তার মধ্যে মমতা ব্যানার্জির মুসলিম ভোট ব্যাংক আছে এবং হিন্দুদের কিছু তো আছেই। সুতরাং যদি তাকে এই দুয়ে মিলে যদি আবার ক্ষমতায় চলে আসেন মমতা, দেখুন এত যদি নিয়ে রাজনীতি হয় না, দেশ চলে না। যদি আনে মমতাকে আবার আনবে, যদি বিজেপি রাজ্য চালাতে না পারে চলে যাবে, অন্য কেউ আসবে। রাষ্ট্রপতি শাসন তো বিজেপিকে ক্ষমতায় বসাবার জন্য আনা হবে না, কিংবা লাগানো হবে না তো রাষ্ট্রপতির শাসন। রাষ্ট্রপতির শাসন লাগানো হবে রাজ্যের মানুষকে স্বস্তি দিতে, রাজ্যে আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসতে।
আর 6 মাসের মেয়াদ। রাষ্ট্রপতি শাসন হলেই 6 মাস পরে যে ভোট করতে হবে, এই নিয়ম কোথায় আছে? 6 মাস পরে আবার ওটাকে বাড়িয়ে দেওয়া যায় না? যায়, বহুবার যায়। শুনুন, তার বাইরেও যায়। পাঞ্জাবে একটানা 10 বছর প্রেসিডেন্টস রুল ছিল, কারণ পাঞ্জাবে যে পরিস্থিতি সেটা শান্তিপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচনের অনুকূল ছিল না। সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি এতই খারাপ ছিল। বাংলার অবস্থা পাঞ্জাবের চেয়ে কিন্তু খুব একটা ভালো নয়। পাঞ্জাবে যেটা ছিল সামনাসামনি, বাংলায় সেটা হচ্ছে গোপনে। এখানে তিলে তিলে মরছে রাজ্যবাসী। এইটা মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। ধন্যবাদ।